আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ থেকে যোগজীকরণের লেকচার শুরু হচ্ছে। এটা হচ্ছে লেকচার 1। তো আমি যার বই ফলো করব সেটা হচ্ছে কেতাব স্যারের বই। কেতাব স্যারের থিওরি এবং ম্যাথ সবই করানো হবে। এবং এর পাশাপাশি যদি এক্সট্রা ম্যাথ লাগে আমার এসিও আহমেদ স্যার অথবা অক্ষরপথের বইয়েরও ম্যাথ করাবো। তো এটা ছিল কোর্সের কথাবার্তা এবং এটা সংক্ষিপ্ত হচ্ছে আমার পরিচয়। মেহেদী হাসান বইটা পড়াশোনা করতেছি আর কি। তো মেইন লেকচার শুরু করি। ও আচ্ছা, মেইন লেকচার শুরু করার আগে একটু কোম্পানির প্রচারণা দেখে আসি। তো তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার ফেসবুক পেজ @education express এটাতে নক করতে পারো। আমার ফেসবুক প্রোফাইল এটা এবং এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে চাইলে টেক্সটও করতে পারো, কিন্তু কল না দেওয়াটাই বেটার। এবং হচ্ছে কোর্স আউটলাইনে কি কি থাকবে। কোর্স আউটলাইন হচ্ছে মানে আমি পড়াবো আসলে মূলত চ্যাপ্টার ওয়াইজ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কি হবে, লাইভ ক্লাস হবে, কোনো প্রকার রেকর্ডেড ক্লাস প্রদান করবো না, এবং কি লাইভ এক্সামও হবে। এবং মূলত ক্লাসটা নেওয়া হবে জুমে, অথবা অনেকের গুগল মিটসও নিতে পারে, টিমসও নিতে পারে। এবং কোর্স ফিটা হচ্ছে এটা ডিপেন্ড করবে। যেমন তুমি যদি ডিফারেন্সিয়েশন আমার কাছে ফুল চ্যাপ্টারটা করতে চাও সেটা লাগবে 1,000 টাকা, কিন্তু যেহেতু এই কোর্সটা আমি নিউলি লঞ্চ করছি যার কারণে 70% ডিসকাউন্ট, অর্থাৎ তুমি 300 টাকায় ফুল ডিফারেন্সিয়েশন শেষ করতে পারবা। একইভাবে ইন্টিগ্রেশন, একইভাবে ম্যাট্রিক্স, একইভাবে সরলরেখা, একইভাবে স্থিতিবিদ্যা, মানে এরকম আর কি চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে। তো তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি আগ্রহী তারা ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে সেটা পূরণ করে দাও, অথবা আমার এই 3টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে কি চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তো কোম্পানির প্রচারণা তো অনেক হলো, এবার লেকচারটা শুরু করি। তো তোমরা ডিফারেন্সিয়েশন তো ভালোভাবে পড়ে আসছো, এখন আমরা কি জানবো, আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে জানবো। এখন এই ইন্টিগ্রেশন সম্পর্কে জানার আগে আমরা প্রথমে জেনে নেই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া। এটা সর্বপ্রথম উপলব্ধি করেন হচ্ছে বিজ্ঞানী নিউটন এবং হচ্ছে লিবনিজ। এবং এর ইন্টিগ্রেশনের যে ধারণাটা, আইডিয়াটা, সেটা কিন্তু অনেক বহু আগে থেকেই ছিল। যেমন যখন যদি তোমাকে বলি যে একটা জাস্ট ইমাজিন করো যে একটা বর্গ আছে। তো এই বর্গের তুমি কি বের করবা, এই বর্গের তুমি বললাম ক্ষেত্রফল বের করো। তাহলে ক্ষেত্রফল ইকুয়েশন হচ্ছে, এটা ধরলাম বাহু এ, এটা হচ্ছে এ। তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে, ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে এ স্কয়ার। ঠিক একইভাবে আমি যদি তোমাকে বলি যে তুমি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, এটা আয়তক্ষেত্র, এলাম এটার বাহু হচ্ছে এ এবং এটার বাহু হচ্ছে বি, তাহলে এর ক্ষেত্রফল কত, এ গুণন বি। একইভাবে আমি যদি তোমাকে বলি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তো ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যদি হাইট হাইট যদি এইচ হয়, ধরো হাইট যদি এইচ এবং হচ্ছে ভূমি বেস বি এবং হাইট হচ্ছে এইচ, তাহলে তার ক্ষেত্রফলটা কি হচ্ছে হাফ গুণন বি গুণন এইচ, হাফ গুণন বি গুণন উচ্চতা। কিন্তু প্রবলেমটা হবে তখনই যখন আমি তোমাকে বললাম যে তুমি এরকম একটা কার্ভ শেপ আছে, এর ক্ষেত্রফল বের করো। এখন দেখো ক্ষেত্রফল জিনিসটা কি, ক্ষেত্রফল হচ্ছে একটা 2 ডাইমেনশনাল সারফেস যতটুকু জায়গা কাভার করে, যেমন হচ্ছে এখানে কতটুকু জায়গা কাভার করছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল বের করার সূত্র একটাই, সেটা হচ্ছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এই একটা মাত্র সূত্র ইউজ করে আমরা বর্গের ক্ষেত্রফল বের করতে পারি, আয়তের ক্ষেত্রফল বের করতে পারি, তারপর কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, মানে যে কোনো শেপ হোক যেটা যদি শুধুমাত্র লাইন কার্ভেচার ব্যতীত যাই হোক না কেন সেটার ক্ষেত্রফল কিন্তু ইজিলি বের করতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা কোনো একটা কার্ভেচার ক্ষেত্রফল বের করবো, কারণ এর জন্য তোমার নির্দিষ্ট কোনো সূত্র নাই এবং তুমি ডিরাইভ করতেও পারবে না। তো এইটার ক্ষেত্রফল কি তাহলে বের করতে পারবো না, এই ধারণা থেকেই যেটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো দেখো জাস্ট দেখো এই যে এটা একটা কি, এটা একটা ফাংশন, সে ফাংশনটা কি এফ অফ এক্স, এটা হচ্ছে একটা ফাংশন। তো ওই ফাংশন বললো যে এটা হচ্ছে তার কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কি তার এ দ্বারা ডিনোট করা হয়েছে, তার এতটুকু জায়গা তার ক্ষেত্রফল বের করে। এখন একে তুমি তো সাধারণ ওইতে ক্ষেত্রফল বের করতে পারবে না। তো আমরা দেখি একে এইরকম ভাবে লেখা যায় কিনা। হ্যাঁ, এতটুকু এই ক্ষেত্রফলটুকু কি লিখলাম আমি, বিভিন্ন ভাগে ভাগ করে লিখলাম। ধরো এতটুকু দিলাম, তারপর হচ্ছে এখান থেকে এতটুকু ক্ষেত্রফল বের করলাম, তারপর এখান থেকে মানে এটার ক্ষেত্রফল বের করলাম, এটার ক্ষেত্রফল, মানে অসংখ্য আর কি ভাগ করলাম। একে কি করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম। ভাগ করার পর এটা হচ্ছে ধরো প্রথম আয়তক্ষেত্র, এটা কি তার প্রথম আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে, এটা যদি তার বেস হয় এবং এটা যদি হাইট হয়, তাহলে প্রথম আয়তের তার ক্ষেত্রফল কি হচ্ছে এ গুণন বি। ঠিক একইভাবে এই দ্বিতীয়টার কি হবে, দ্বিতীয়টার ধরলাম বি বেস এবং সি হচ্ছে হাইট, তাহলে হচ্ছে বি গুণন সি প্লাস এটার আসি, এটার হাইট ধরলাম ধরো এফ, আর এটা কে, তাহলে কি হচ্ছে এফ গুণন কে। এভাবে যদি সবটি গুণ করে যোগ করি তাহলে কিছু একটা পাবো। আর এটাই কি, এটাই হচ্ছে এই কার্ভেচারের মধ্যকার ক্ষেত্রফল না। হ্যাঁ, এই কার্ভেচারের মধ্যকার ক্ষেত্রফল, কিন্তু সমস্যাটা হচ্ছে দেখো এইখানে কিছু গ্যাপ রয়েছে, এইখানে কিছু গ্যাপ রয়েছে এবং এইখানে কিছু বর্ধিত অবস্থায় আছে। তার মানে কি যে এক্সাক্ট ক্ষেত্রফল পাওয়ার কথা সেটা কি পাবো, পাবো না। তো
তো দেখো এটাকে যদি আমরা আরো ক্ষুদ্র ভাগে ভাগ করি, যেমন এই যে এইখানে যেটা করা হয়েছে, আরো কি করা হয়েছে, আরো ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে। তো ক্ষুদ্র ভাগে ভাগ করার পর কি পেলাম, আমরা অসংখ্য আয়তক্ষেত্র পেলাম। এখন এই অসংখ্য ক্ষেত্রের কি করব, যদি যোগ করি তাহলে কি পাবো, আমরা এরকম একটা ক্ষেত্রফল পাবো। তো তার মানে কি হচ্ছে, আমরা যে কোনো একটা কার্ভেচারের ক্ষেত্রফলটা বের করবো কিভাবে, তাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করবো। ভাগ করার পর তাকে সবটিকে কি করবো, সবটিকে যোগ করলে কি পাবো, তার ক্ষেত্রফল কিন্তু পাবো। তো এটা তো জাস্ট ইমাজিন করলাম যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স। তো জাস্ট আমরা এখন কি করবো, একটা পার্টিকেল, একটা মানে বাস্তবিক উদাহরণ দেখি, যে ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা তো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ। এখন তোমাকে বলা হলো এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার গ্রাফটা আছে, সে তার এই এই এখানে কতটুকু জায়গার ক্ষেত্রফল, মানে এর ক্ষেত্রফলটুকু বের করতে পারবে, বের করতে বললো। তো এর ক্ষেত্রফল আমরা বের করার জন্য প্রথমে আমাদের কাজের সুবিধাতে কি করলাম, একে চারটা ভাগে ভাগ করে নিলাম। ক্ষেত্রফল বের করার জন্য কি করলাম, চারটা ভাগে ভাগ করে নিলাম। এখন চারটা ভাগে যে ভাগ করব, এখন চারটা ভাগে ধরো, তারপর এটাকে এভাবে যোগ করে দিলাম, এটা একটা হলো। তারপর হচ্ছে আবার হচ্ছে ধরো এটা এখানে অ্যাড করলাম, এইখানে, এবং হচ্ছে এটা একটা, এটা একটা আয়তক্ষেত্র হলো, এবং সর্বশেষ এটা একটা আয়তক্ষেত্র হলো। এখন যখন কয়টা রেক্টেঙ্গেল হলো, কয়টা নাম্বার অফ রেক্টেঙ্গেল, দেখো নাম্বার অফ রেক্টেঙ্গেল হচ্ছে 4। এখন এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটার এই এই বিন্দুর স্থানাঙ্ক কত, অন 4, অন 4। এখন অন 4 যদি এই y ইকুয়ালস টু x করে বসাও, তাহলে y এর মান কত আসবে, y এর মান আসবে 1/16। ঠিক এটারটা কত পাবো, এটা যদি হাফ হয় তাহলে হবে, এটা হবে 1/4। আর এটা যদি 3/4 হয়, 3/4 হয়, তাহলে কত হবে, 9/4। এটাই তো। এবং এটার স্থানাঙ্ক কত, এটার স্থানাঙ্ক 1,1। এখন এইটার প্রথমটার কি করবো, ক্ষেত্রফল যোগ করি। কত ক্ষেত্রফল হচ্ছে কত, 1/4 গুণন, 1/4 গুণন কত আসতেছে, 1/4 গুণন হচ্ছে হাইট কত, হাইট হচ্ছে 116 প্লাস। এখন এই এতটুকু পয়েন্ট, এই এতটুকু, এদের মধ্যে ডিস্টেন্স কত, এটা হচ্ছে 1/4, 1/4 গুণন, আর হাইটটা কত, হাইটটা হচ্ছে 1/4, এটার হাইটটা কত হচ্ছে, হাইট হচ্ছে 1/4 প্লাস, তারপর এটা কত হবে, 3/4, 1/4 গুণন 9/4। এবং তৃতীয়টার কি হবে, 1/4 গুণন কত, হাইট হচ্ছে 1। এখন এই চারটা যদি যোগ করি তাহলে কি পাবো, এই চারটাকে যদি যোগ করি, চারটা রেক্টেঙ্গল যোগ করি, তাহলে পাবো হচ্ছে 0.46875। এখন এবার চারটা না, এবার যদি কি করবো, 10টা নেই। দেখো এবার এটাকে কি করা হয়েছে, 10 ভাগে ভাগ করা হয়েছে। এখন 10টা ভাগে ভাগ করে যদি এর ক্ষেত্রফল গুলো যোগ করি, তাহলে পাচ্ছি কত, 0.387। এখন 10টা না, এখন যদি কি করি, একে 100টা ভাগে ভাগ করি, তাহলে কত পাচ্ছি, পাচ্ছি হচ্ছে 0.3385। এবং যদি 1000 ভাগে ভাগ করি, 0.3383 পাচ্ছি। এবং একে যদি ইনফিনিটি সংখ্যক ভাগে ভাগ করি, তাহলে পাচ্ছি কত, 0.33333। এখন এইটা তো আমরা কি পেলাম, এটা হচ্ছে আমাদের ছিল প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল এইভাবে 100 ভাগে ভাগ করতাম, তারপর কি করতাম, তারপরে তার হাইটটা যে সেটা মানে গ্রাফিক প্লট করে সেটা বের করতাম। এবার এই বিষয়টাকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে করব, জাস্ট তোমাকে ইন্টিগ্রেশন বোঝার দরকার নেই, আমি জাস্ট করে দিচ্ছি এটা এভাবে। দেখো অ্যান্সার আছে কত, 0.33। তো এখানে শুরু হবে 0 থেকে 1, এবং করবো কার, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারে যদি মানে ইন্টিগ্রেশন তোমার বোঝার দরকার নেই, জাস্ট দেখো যে মিলে কিনা। যদি তাহলে কি হচ্ছে, এক্স কিউব ডিভাইডেড বাই 3। এবার যদি আপার লিমিট এন্ড লোয়ার লিমিট আপার 1 যদি বসাই, তাহলে আসবে হচ্ছে 1/3 মাইনাস 0। এবং এই 1/3 মানে কি, 1/3 মানে 0.33333333। দেখছো, তুমি এটাকে কি করলা, এটার ক্ষেত্রফল বের করার জন্য তুমি একটু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলা, মানে সারা জীবন কষ্ট করলা, সারা জীবন কষ্ট করে একটা ক্ষেত্রফল বের করলা। কিন্তু এই একটা কাজ মাত্র আমরা 2 সেকেন্ডের মাধ্যমে ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করতে পারছি। তো এটাই হচ্ছে, যে কোনো একটা কার্ভেচার, মানে যে কোনো একটা ফাংশনের আন্ডারে যে কোনো একটা কার্ভেচার হলে তার কি করতে বের করতে পারি, আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তো এখন এই ইন্টিগ্রেশন চিহ্নটাকে আমরা কিভাবে প্রকাশ করবো সেটা দেখি। তো দেখো এখন এটা কি একটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স কি বলছে, এটা হচ্ছে ফাংশন অফ এক্স এর একটা গ্রাফ। এবং তোমাকে বলা হয়েছে এ পয়েন্ট, কি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এতটুকুর মধ্যে এর ক্ষেত্রফলটা কত। এখন এতটুকুর মধ্যকার ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, প্রথমে ধরো ভাগ করে নিলাম, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এবং এটা একটা আয়তক্ষেত্র। তো এখন কি করব, এদের মধ্যকার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের বলতে কি বোঝাচ্ছে, মানে এদের এইটার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করব এবং যোগ করব, মানে এটার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করব, তারপরে এইটার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করব, সবটি গুণ করে তারপর কি করব, যোগ করব।
তো এটাকে লেখা অনেকটা কষ্টকর। তো একে আমরা কি বের করবো? টোটাল এরিয়াকে কি দ্বারা প্রকাশ করলাম? টোটাল এরিয়াকে এ দ্বারা প্রকাশ করলাম। এবং লিমিট, লিমিট এন, এন কত ভাগে ভাগ করব? এন ইকুয়ালস টু 1 থেকে এন পর্যন্ত কতটুকু, কয়টা, মানে কয়টা ক্ষেত্রফল বের করব? ক্ষেত্রফল বের করবো ধরো একটা, মানে মিনিমাম তো একটা হইতে হবে, এন সংখ্যক ক্ষেত্রফল। এন সংখ্যক ক্ষেত্রফল কি করব? প্রথমে এই ডেল এক্স, ডেল এক্সটা হচ্ছে এই এ থেকে, মানে প্রত্যেকটা যে ক্ষেত্রফল, মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আয়তনের যে আহ ক্ষেত্রগুলো আছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কি, এগুলো হচ্ছে ডেল এক্স। এবং এই ফাংশন অফ এক্সটা কি? এই ফাংশন অফ এক্সটা হচ্ছে তাদের হাইট। কারণ কি, তুমি যদি ডেল এক্স এর মান ফাংশন অফ এক্স এ বসাও তাহলে কি পাবা? হাইট পাবা। তো সেটা কি, সেটাকে ফাংশন অফ এক্স আই দ্বারা সূচিত করা হয়েছে। তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? ক্ষেত্রফল হচ্ছে ডেল এক্স। এই দেখো, ক্ষেত্রফল হচ্ছে ডেল এক্স, তার হচ্ছে বেস, এবং তার হাইট কত? হাইট হচ্ছে ফাংশন অফ এক্স। তো এটা দেখো, এখন এইটাকে দেখো, এটাকে যদি এইভাবে লিখি কিরকম একটা ওড লাগে, মানে দেখতে জানি কিরকম লাগে। তো এটাকে আরো সংক্ষিপ্ত করে এভাবে কি লিখবো? একটা বড় হাতের এস দিব। দেওয়ার পর এখানে আয়ের মান শুরু হবে কোথা থেকে? 1 থেকে, শেষ হবে কোথায়? শেষ হবে 1 এ। এবং কি করবে? ফাংশন অফ এক্স আই ইন্টু ডেল এক্স। ডেল এক্স না তো এখানে কি লিখি আমরা? ডি এক্স। তো এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এইভাবে কি করবো আমরা? ইন্টিগ্রেশনকে প্রকাশ করে থাকি। এবার আমি আরেকটা কথা কি বলেছিলাম, যে ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন কি পরস্পরের ইনভার্স প্রসেস। দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন হচ্ছে এটা দেখলাম আমি 8, তারপরে 6, 4, 2। এখন 2 থেকে যদি 4 যেতে যায় আমাকে কি করতে হয়? +2 করতে হয়। অথবা আমি যদি 4 থেকে 2 আসতে কি হয়? -2 করতে হয়। একইভাবে 4 থেকে 6 এ গেলে আমাকে কি +2 করতে হবে, এবং 6 থেকে 4 আসে কি করতে হবে? -2। তো আমরা বলতে পারি না যে প্লাস এন্ড মাইনাস কি পরস্পরের রেসিপ্রোকাল? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। ঠিক একইভাবে দেখো, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2। তো আমরা 2 থেকে 4 এ 2 গুণ করে যেতে পারি, অথবা 4 থেকে 2 কে 2 দ্বারা ভাগ করলে কি 4 এ আসতে পারি। আবার 4 থেকে 8 এ যাওয়ার জন্য কি করতে পারি? 2 দ্বারা গুণ করতে পারি। 2 দ্বারা কি গুণ করতে পারি। আবার 8 থেকে 4 এ আসতে কি করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি। পারি কিনা? হ্যাঁ, অবশ্যই পারি। ঠিক ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি পরস্পরের ইনভার্স। তো তুমি চাইলে ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন যেতে পারবে যে প্রসেসে, তার রিভার্স প্রসেসে ইন্টিগ্রেশন থেকে কি ডিফারেন্সিয়েশনে আসতে পারবে। তো এখন আমরা কি শিখবো? ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো শিখবো। দেখো, যখন আমরা ডিডি এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর করতাম, তখন কি হইতো? পাওয়ার সামনে আসতো এবং এক্স থেকে কি পাওয়ার থেকে এক বাদ চলে যেত। তো কিন্তু একে যখন কি আমরা এখন এক্স টু দি পাওয়ার এন কে যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন কি করব, তখন কি হবে? পাওয়ারের সাথে এক যোগ হবে এবং সেটা কি হবে? ভাগ হবে, এবং প্লাস সি যোগ হবে। এখন এই প্লাস সি যোগ হয় কি কারণে? এখন এইটা দেখতে হবে। তো এটা দেখার জন্য জাস্ট আবার দেখো, আহ যদি দেখি, দেখো আমি তোমাকে বললাম যে তোমাকে দেওয়া আছে একটা ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স সমান কি দেওয়া আছে? ধরো এক্স স্কোয়ার প্লাস 5। তো এটা ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? এক্স স্কোয়ার 5 কে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা আসবে হচ্ছে টয়েস এক্স, টয়েস এক্স। তো কি বলেছিলাম? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি পরস্পরের ইনভার্স ওয়ে। এখন ইনভার্স তার মানে আমি যদি টয়েস এক্স, এই যে টয়েস এক্স আছে, টয়েস এক্স কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাবো? আমি এই ফাংশনটা পাবো। এটা তো পাওয়া উচিত, যেহেতু কি, যেহেতু এটা পরস্পর ইনভার্স। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে 2 কনস্ট্যান্ট, 2 থাকবে সামনে, এবং এক্স, এটা ইন্টিগ্রেশনের শর্ত হচ্ছে এক্স এর পাওয়ার অন থাকলে পাওয়ার এক যোগ হবে এবং পাওয়ার থেকে নিচে একই হবে। তাহলে 2 আর 2 কাটা, আসলে কি এক্স স্কোয়ার। সমস্যা হলো আমি যখন সেটাকে করলাম সেটা ছিল কি এক্স স্কোয়ার 5, কিন্তু আমি একই প্রসেসে করার পর পেলাম এক্স স্কোয়ার। তাহলে এই 5টা কোথায় গেল? আসলে 5টা হচ্ছে কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটা, এই যে ডিফারেন্সিয়েশন করার পর কনস্ট্যান্ট কি করলে 0 হয়ে যায়। তো যার কারণে এই ফাংশন আর কি, সেটা আমরা কি ফেরত পাই না। তো এই ফেরত পাই না, এখন সেই কনস্ট্যান্টটা কি সেটা তো আমরা জানি না। তো এর জন্য আমরা কি দেই? প্লাস সি যোগ করে দেয়। আর এই সি কে কি বলা হয়? সি কে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট, মানে এই কনস্ট্যান্ট যে কোনো কিছু হইতে পারে। তো এবার দেখো, এই যে সূত্র আছে 1 থেকে কতগুলা, 1 থেকে টোটাল এই 20টা সূত্র আছে। এই 1 থেকে 20টা সূত্র তুমি মুখস্থ করতে হবে। এই 1 থেকে 20টা সূত্র মুখস্থ বলতে যেমন সাইন এক্স থেকে করলে ডিফারেন্সিয়েশন আসতো কজ এক্স, কিন্তু এখানে সাইন এক্স থেকে করলে আসতেছে কত? মাইনাস কজ এক্স। আবার আমরা টেন এক্স থেকে ডিফারেন্সিয়েশন করলাম, পাইতাম টেন এক্স, কিন্তু এখন সেক স্কোয়ার এক্স করলে পাবো টেন এক্স। তো এইভাবে দেখে নিও, এই 20টা সূত্র মুখস্থ করার পর দেন সেকেন্ড লেকচার তোমাকে দেখতে হবে। তো এই সূত্র মুখস্থ করা ছাড়া কি তুমি কিন্তু করতে পারবে না।
বুঝতে পারছো? তো এগুলা দেখে নিও, ডিফারেন্সিয়েশনের সূত্র পারলে ইন্টিগ্রেশনের সূত্র একই পাবা, কারণ এই দুইটা কি পরস্পর ইনভার্স। তো আজ এই পর্যন্তই। পরবর্তী দেখা দেখা হবে লেকচার 2 তে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।